আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে যে 5 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট তোবকল। 2 রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হচ্ছে আগ্নেয় শিলা। 3 কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে যেদিকে অবস্থিত তা হলো দক্ষিণ দিক। 4 গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। 5 মিশরের রাজধানী কায়রো। 2 বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। 2 সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহার করা হয়? চুনাপাথর। 3 দিয়েছে কারাভান কি? এটা তোমাদের বইয়ের 118 পাতায় রয়েছে। এইখান থেকে বলবে যে উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। 4 দিয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত? জামবেসি নদীর ওপরে অবস্থিত। 5 দিয়েছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। 3 আছে টিকা লেখো। আইতে দিয়েছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। এটা তোমাদের বইয়ের 40 পাতায় রয়েছে। লিখবে যে মালভূমি যখন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয় তখন তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। ছোটনাগপুরের মালভূমি হচ্ছে এই ধরনের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি। 2 দিয়েছে বদ্বীপ কাকে বলে? এটা তোমাদের বইয়ের 57 পাতায় রয়েছে। লিখবে নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাকড় জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে প্রায় ত্রিভুজের মতো বা বাংলা মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। 3 দিয়েছে ওয়াদি আর হামাদা। এটা হচ্ছে সাহারার ভূমিরূপ। 117 পাতায় রয়েছে। লিখবে সাহারা মরুভূমিতে যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না সেই ভূমিরূপকে বলে হামাদা। আর ওয়াদি হচ্ছে সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত আর মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো নদীর খাতগুলোকে বলে ওয়াদি। 4 আছে মধ্যরাত্রি সূর্যের দেশ। এটা 15 পাতায় রয়েছে প্রথম চ্যাপ্টারে। লিখবে মার্চ থেকে জুন বা জুলাইয়ের সময় কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্তরেখার সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ বলা হয়। 4 আইতে আছে নিত্যবহ এবং অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য। এটা রায়মার্টিনের 136 পৃষ্ঠায় রয়েছে। আর এটা এবছরে 2024-এর নতুন রায়মার্টিন। পেজ নাম্বারের সমস্যা হবে না। এই যে নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী। নিত্যবহ নদীর সংজ্ঞাগুলো দিয়ে দেবে একে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, আর যে সকল নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে না তাকে অনিত্যবহ নদী বলা হয়। নিত্যবহ নদীগুলো বরফগলা জলে পুষ্ট হয় আর অনিত্যবহ নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হয়। সুবিধা হচ্ছে নিত্যবহ নদী থেকে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ, নৌ পরিবহনের সুবিধা পাওয়া যায়। আর অনিত্যবহ নদী থেকে কেবলমাত্র বর্ষাকালে সুবিধা পাওয়া যায়। মানচিত্রের রং। নিত্যবহ নদীগুলো মানচিত্রে নীল রঙের দেখানো হয় আর অনিত্যবহ নদীগুলো মানচিত্রে কালো রঙের দেখানো হয়। দৈর্ঘ্য। নিত্যবহ নদীগুলি জলের সম্ভার বেশি থাকার জন্য দৈর্ঘ্যে বড় হয়, আর অনিত্যবহ নদীগুলি জলের সম্ভার কম হওয়ায় এরা দৈর্ঘ্য অনেক ছোট হয়। নদী উপত্যকা। সারা বছর জলপ্রবাহের কারণে নদী উপত্যকা গভীর হয় নিত্যবহর ক্ষেত্রে, আর অনিত্যবহর ক্ষেত্রে সারা বছর জলপ্রবাহ না থাকায় নদী উপত্যকা অগভীর হয়। নিত্যবহ নদীর উদাহরণ গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা। আর অনিত্যবহ ময়ূরাক্ষী, অজয়, দামোদর প্রভৃতি। 2 দিয়েছে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? এটা তোমাদের বইয়ের 102 পাতায় রয়েছে।
প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল আর হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। 3 দিয়েছে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? এটা বইয়ের 57 পাতায় রয়েছে। এই যে লিখবে, সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না, কারণ নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। আর এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। তাহলে গড়ে উঠতে না পারার কারণ হচ্ছে এই যে নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে তখন বদ্বীপ গড়ে উঠতে পারে না। তাই সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না। 4 দিয়েছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? এটা তোমাদের বইয়ের 40 পাতায় রয়েছে। লিখবে, মালভূমি অনেকটা পড়া টেবিলের মতো, ওপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 5 আয়তে দিয়েছে নদীর নিম্ন প্রবাহে কাজের ফলে গঠিত যে কোনো দুটি ভূমিরূপ লেখো। 57 পাতায় রয়েছে, বইয়ের 57 পাতায়। তো একটা হচ্ছে প্লাবনভূমি আর একটা হচ্ছে বদ্বীপ। তো লিখবে যে নিম্ন প্রবাহে উপনদী প্রায় থাকেই না, বরং কিছু শাখা নদী সৃষ্টি হয়। নদীর মধ্যে পলিবাড়ি কাকর জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুই কূল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। নদীর দুই ধারের বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। চীনের হোয়াংহো নদীর নিম্নগতিতে এরূপ প্লাবনভূমি দেখা যায়। আর বদ্বীপ হচ্ছে নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাকর জমা হয়ে চড়া সৃষ্টি হয়। নদীর স্রোত তখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে প্রায় ত্রিভুজের মতো বা বাংলা মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো বদ্বীপ সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ সমভূমি। আর পারলে প্লাবনভূমির সাথে এই ছবিটা একটু রাফ স্কেচ করে দেবে ছোট করে, আর এখানে বদ্বীপের সাথে বদ্বীপের ছবিটা একটু ছোট করে স্কেচ করে দেবে। 3 দিয়েছে আফ্রিকা মহাদেশের সাভারা তৃণভূমি আর ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কে লেখো। এটা 109 আর 10 পাতায় রয়েছে। তো সাভারা তৃণভূমি আছে 109 পাতায়। নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে, গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরে 150 সেমির মতো। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়ে যায়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম, তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে একাশিয়া আর বাওবাব জাতীয় গাছ দেখা যায়। আর দিয়েছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ 110 পাতায় রয়েছে। আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম আর দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই ও কাঁকড়োর ডুমুর পর গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলা লেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।